আমাদের পডকাস্টের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আমি রয়েছি মোহাম্মদ রাগিবুল ইসলাম, আমি আর সুব্রত আমার রায়। সাথে রয়েছে আমার বন্ধু সুব্রত রায়। সুব্রত রায়। তো তো আমরা গত পর্বে আমার গল্প যেখানে শেষ করছিলাম সেখান থেকেই আজকের পার্ট শুরু হচ্ছে। তো আমরা শেষ করছিলাম কোথায়? কবুতর হইলো আমাদের অনেক, যখন বিল্ডিং করলাম, বিল্ডিং করার পরে হচ্ছে বেশ অনেকগুলা কবুতর উঠাইলাম। তো কবুতর উঠানোর ছাদে? পরে ছাদে, হ্যাঁ ছাদের উপরে একটা রুম করলাম। ওই সময় মনে হয় 7-8 হাজার টাকা পড়ছিল। আমি তখন ম্যারিকোতে চাকরি করি, আমার বেতনও কম। তো ওই বেতন নিয়ে সেরে আমি মানে ওইভাবেই শুরু আচ্ছা, করে ওই দিয়েছি। সাইকেল একটা কিনছিলি, ওটার কি অবস্থা? ওটা তো বিক্রি করে দিয়েছিলাম। আমি ওই সাইকেলের গল্প করতেছি, সাইকেল এই কবুতরের সাথে রিলেটেড আছে, ঠিক আছে? তো আমি অনেক কষ্ট করে টাকা জমা সেটা একটা সাইকেলও আনছিলাম কুষ্টিয়া থেকে। আমার তখন খুব যাতায়াতের ছিল, সংকট ছিল। কবুতরের আগে আমার সেই একটা ট্রেনে সাইকেল নিয়ে ট্রেনে আইছিলি? যা সাইকেল সাইকেলটা আনছিলাম, অসাধারণ ছিল, ভালো অসাধারণ ছিল। ছিল। সেই সাইকেলটার কি অবস্থা? সাইকেলটা হচ্ছে বিক্রি করে দিয়ে আমি একজনের কাছ থেকে কবুতর নিয়েছিলাম, সাইকেলটা পাল্টায়। আচ্ছা, তার মানে কবুতরের সাথে সাইকেল রিলেটেড। রিলেটেড সাইকেলটা হচ্ছে আমি একজনের দিয়ে ওই কবুতর নিয়েছিলাম তার কাছ থেকে। আর কবুতরের আগেও আমার বেশ পশু পাখির উপর একটু টান ছিল। আমি যে তুমি দেখবো যে 2 নম্বর রেলগেটে যেরকম টাওয়ার আছে না, রেলের বড় টাওয়ার, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো আমি দেখেছি ওই যে তোমার যেটা সব তোমার বাজে। কবুতরের টাওয়ার আমি দেখছি। ওখানেও বড় একটা টাওয়ারের মতো ছিল, বাঁশের উপরে। না 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 না, ওই একটা- টাওয়ার না। হ্যাঁ যে জায়গা সব বাজে, রেলের দ্বিতীয় রেলগেটের ওই জায়গা বড় রেলের টাওয়ার আছে না, বড় দেখছি, রেলের হ্যাঁ টাওয়ার। হ্যাঁ। দেখবো অনেক বড় টাওয়ার, এই যে গ্রামীণ ফোনের টাওয়ারের মতন, হ্যাঁ ওরকম একটা টাওয়ার আছে লোকোশেডে। হুম। ওই টাওয়ারের উপর উঠে আমি চিলের বাচ্চা নিয়ে আসলাম। সেই এতটুকু বাচ্চা এনে মাংস খাওয়াইতাম আমি। ওই সন্ধ্যার পরে রাত্রে যখন ডিউটি শেষ করে আসতাম। আচ্ছা, আর আবার চিল চলে আসছে। তুমি ওটা হলো কবুতরের আগে। কবুতরের আগে চিল ছিল? চিল ছিল। আচ্ছা, চিলের ঘটনাটা শুনি। চিলের ঘটনাটা আমি বাচ্চাটা পারে নিয়ে আসলাম, চিলের বাচ্চাটা, হ্যাঁ তাও কি খায় অতটা আইডিয়া কোথা ছিল থেকে না। পেরে নিয়ে আসলে? ওই টাওয়ারের উপর থেকে আমি টাওয়ার, ও আচ্ছা, ওই 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 দ্বিতীয় রেল গেটে যে টাওয়ার ছিল ওর উপরেই না চিলের ওরকম বাচ্চা একটা ছিল? টাওয়ার যে লোকোশেডে আছে। ওই সে সেম কোথায় কোয়ালিটির আছে? লোকোশেডে আছে, লোকোশেডের ভিতরে আছে মসজিদের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই জায়গাতে আমি যা সেরে পারে আনলাম, চিলের বাচ্চাটা পারে এনে ওই বাচ্চারে মাংস খাওয়াইতাম। আমার একটা ট্যাটা ছিল, আমার ট্যাটা বানানো ছিল। আমি রাত্রে যখন চাকরি টাকরি শেষ করে আসতাম, আমি যেহেতু কম্পিউটারে কাজ করতাম, রাত হয়ে যেত। সেরে তখন তো মানে আমরা তো আর আর্থিকভাবে অতটাই না, আমি নিজেও ছিলাম না। তখন আমি পুকুরে যাইতাম, পুকুরে যায় লাইট মারে 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 ব্যাং শিকার করতাম। ব্যাং শিকার করে এনে ওরে খাওয়াইতাম। সে চিল মানে দেখলে কোয়া কি এই বিশাল হয়ে গেছিল, আমি হ্যাঁ দেখছি তো। দেখছো না? হুম। এতটুকু বাচ্চা আমি খাওয়াই ধরার জন্য গ্লাভস। গ্লাভস লাগতো কি ভাই, ধরার জন্য গ্লাভস লাগতো। তো চিলটা অনেক বড় হয়ে গেছিল। তো যখন কবুতর পাললাম তখন আমি ওই চিলটারে ওই প্রকৃতিতে অবমুক্ত করে দিলাম। একটা সময় যায় আসে না, আমি অবমুক্ত করে দিলাম। তো চলে গেছিল ওইভাবেই, ওর সাথে আমার ওই পর্যন্তই শেষ। না, একবার তো ছেড়ে দিয়ে আইছিল, আমি যতদূর জানি তুই একবার ছেড়ে দিয়ে আইছিলি, তারপর আবার চলে আইছিল। আসছিল, হ্যাঁ হ্যাঁ, আবার পরে আবার দূরে গিয়ে একটু ছাড়ে দিয়ে আসলাম, যাতে ওর মানে বন্ধুদের সাথে মিশে হইতে পারে, সংযুক্ত হইতে পারে। তো এই পর্যন্ত ছিল চিলেরই। চিল কি আশেপাশের কারো ক্ষতি করছিল? না 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 না, তাইলে চিল ক্ষতি করছিল না, চিলটা কিন্তু থাকলে কি আব্বু হচ্ছে সমস্যা হতো? মানে বাসা থেকে তো বোঝোই তো, ফ্যামিলির অনেক সময় অনেক রকম চাপ আছে না, আব্বু হচ্ছে পছন্দ করতো না টিল পালা, ঠিক আছে? আচ্ছা, তারপরে চিলের পরে কবুতর আসে। কবুতরে আব্বু খালি বলতেছিল যে কবুতর কর, কবুতর করে। পরে কবুতরের ঘর করলাম। কবুতরের ঘর করলাম, প্রতি মাসে যা বেতন পাইতাম মোটামুটি ওই সময়কার 4-5 হাজার টাকা, ওই টোটালটা আমি কবুতর কিনতাম। কিনতে 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 আমার মোটামুটি প্রায় এটা 80-90 হাজার টাকার এটা কি কবুতর তোর হয়ে ওই গেল। যে বাইক ছিল একটা বাইক? বাইক তো তখন না না না, তখন ডিসকভার আর উপরে না? পরে ওগুলো পরে। তো কবুতর এগুলো 80-90 হাজার টাকার, ওটা মোটামুটি মনে হয় 2013-14 সালের দিকে, ওই সময়কার কথা। তো কবুতর হচ্ছে প্রথম বছরে আমার ভাইরাস লাগলো, একবারে পুরা টাকার কবুতরই আমার সব শেষ হয়ে গেল। তো আমার খুব জানার ইচ্ছা ছিল, আমি যে এখানে ফেল করলাম, আমার ফেলের সূত্রটা কি খুঁজতে 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 দেখলাম যে কবুতর রোগ বালাই সম্বন্ধে জানলাম। তো আমি কবুতর সম্বন্ধে বেস্ট মানে ওদের অসুখ বিসুখ সম্বন্ধে বেস্ট এক্সপার্ট হয়ে গেলাম। একটা সময় এক্সপার্ট এমনটাই হয়ে গেলাম, ওই যে ফেলিয়ার, আমার ভিতরে একটা ফেলিয়ার ছিল, যে আমি আবার উঠে দাঁড়াই সেরে আবার ওই তবে আমি একটা কথা জিনিসটা কই, শিখছি। মানে পশু পাখির সাথে থাকলে ওদের আচরণ দেখলে ওদের ভাষা বোঝা যায়। বোঝা যায়।
হ্যাঁ এটা আমি আমি ঘন্টার পর ঘন্টা কবুতরের ঘরে যা বসে থাকছি। হ্যাঁ হ্যাঁ মানে ওদের তখন ওদের আচরণ দেখলেই ওদের ভাষা বোঝা যায় আসলে কি বলতে যাচ্ছে, এখন কি চাচ্ছে কি চাচ্ছে না, কোনটা পছন্দ কোনটা করতেছে ভালো কোনটা লাগতেছে কোনটা করতেছে না। লাগতেছে না, এটাই আর কি। তো আমার কবুতর হয়ে গেল অনেক, তখন রুম আরো একটা উঠানো হইলো ওই পাশে, 2 রুম মিলে কবুতর আটতো না, 2 রুম মিলে কবুতর আটতো না, কবুতর রাখা লাগতো বাইরে। তো একটা সময় দেখতে দেখতে করতে 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 কবুতরের মার্কেটটা হচ্ছে ডাউন হয়ে গেল, কবুতর মার্কেটটা ডাউন হয়ে গেলো। আমি ওই গিরিবাস করতাম, গিরিবাস উড়াইতাম, একদম মেঘে ঢুকে যাইতো, ছোটো হয়ে যাইতো, এত উপরে উঠতো। হ্যাঁ, বর্ষাটায় উড়াইতাম, নামতে 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 মোটামুটি 1টা 1:30 2টা বাজে যাইতো, এত ওরা উঠতো। পরে একদিন হচ্ছে বনবিলে এসে অনেকগুলো কবুতর খাইয়া ফেললো, তারপরে পুষতাম, মধ্যেখানে আবার কবুতর চুরি হইলো, ওই চুরি হয়ে যাওয়ার পর হচ্ছে মনটা ভেঙে গেল কবুতরের উপর থেকে, ওই চুরি হয়ে গেল, তারপরে হচ্ছে মনটা ভেঙে গেল। চুরি হয়েছিল কি উপর থেকে নিয়ে গেছে? না, নিচে, নিচে আমার রুমের থেকে হচ্ছে নিচে, আমার ওই সাদের রুমটা আমি নিচে নামাইছিলাম, নিচে ছিল তখন কবুতর, আচ্ছা এই নিচে নামাইছিলাম, কবুতর কম ছিল তখন, বন বিড়াল খাওয়ার পরে। তা ওই কবুতরগুলো চুরি হওয়ার পরে তারপরে কবুতর সব বিক্রি করে দিলাম, না কবুতরই বুঝবো না। তার কবুতর শেষ করার পরে আমার ছোটোবেলাতে খুব শখ ছিল যে টিয়া পালবো। তো আমি এক জোড়া টিয়া দিয়ে শুরু করি, তা প্রথম বছরে টিয়া জোড়া ডিম পারে, ডিম পারে এত খুশি লাগতেছিল। তখন আমি বিয়েও করছি, ওয়াইফ ছেলে মনে হয় হয়নি, ছেলে হয়নি তখন, হচ্ছে নতুন নতুন বিয়ে করছি। ওই ওয়াইফ টিয়া করতো, কেয়ার করতো, টিয়ার বাচ্চাগুলো আমরা খুব কেয়ার করতাম। তখন দেখলাম যে ভালোই তো, টিয়াই ভালো হচ্ছে। আবার টিয়ায় মানে কবুতরেতে কিন্তু আমার কোনো প্রফিট হয়নি, কবুতরে কিন্তু কোনো প্রফিট নেই, টিয়ায় দেখলাম ভালো প্রফিট হচ্ছে। তো আমি এক জোড়ার না করে তখন হচ্ছে 4-5 জোড়া সেট আপ দিলাম টিয়া। ভালোই তো, এক জোড়া টিয়া থেকে বছরে যদি 10,000 টাকা আসে, খারাপ না তো। আর খরচও তো নাই, সকালবেলা একবার খাইতে দিলাম, ওই অত প্যারাও নাই, ভাত দিয়ে আসলাম, খাচ্ছে আলহামদুলিল্লাহ। সিজনের সময় একটু ভালো মন্দ খাওয়াইলাম, ভিটামিন দিলাম, জাস্ট এনাফ। তো টিয়ার বেশ বাচ্চা, টিয়া মোটামুটি আমি বছরে 30-40 হাজার টাকা পর্যন্ত এক বছরে সেল করছি। রাজবাড়িতে অনেক অনেক পার অনেক মানুষ। পিস কত? 2500 3000? 2500 ছিল, 2500 থেকে শুরু হয়েছিল, 3000 3500, এখন 3000 3500 মার্কেট এখনও চলতেছে। ওইভাবে টিয়ার এসে আসা, রাজবাড়ির ভিতর মনে হয় যে হাতে গোনা 2-1 জন টিয়া করতো, তার ভিতরে আমি ছিলাম সাথে। এভাবে হচ্ছে আমার টিয়ার এসে আসা। তো টিয়া করতে করতে আমার বাস্তির হলো খুব শখ ছিল যে একটা ছাগল কিনবে। আচ্ছা টিয়া তো মানে টিয়া তো আমি যতদূর জানি এখন টিয়া নাই, নাই, আমার টিয়া এই তো। নাই। টিয়াটা কেন বিক্রি করলি তুই? টিয়াটা হচ্ছে এখন বর্তমানে যে গত বছর বিক্রি করে দিচ্ছি, কেন আব্বু হাসপাতাল ছিল, অসুস্থ ছিল, ওই সময় আমাদের বেশ কিছু টাকা পয়সা দরকার ছিল, মধ্যে আমার ডেঙ্গু হইলো। তো ওই সময় টিয়াগুলো বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা সবগুলাই কত জোড়া ছিল মোট? টিয়া ছিল মোটামুটি 15-20 পিস টিয়া ছিল আমার। ভালোই ছিল। হ্যাঁ, ভালো ছিল, এর ভিতর বেশ টিএম টিএম টিয়াও ছিল, একদম উড়ে এসে হাতে আসতো। হ্যাঁ, আচ্ছা যে আরো ছোট ছোট পাখি ছিল আমি দেখছিলাম না টিয়ার পাশের ঘরে, ওগুলো ছিল না, টিয়ার পাশের ঘরে তো ছোট ছোট কিছু পাখি বাজারে ছিল। অল্প 1-2 জোড়া বাজারে কাছে ছিল, ওগুলো বিক্রি করে দিয়েছিলাম, ওগুলো রাখিনি। এইভাবে ছিল। তো টিয়া পালতে পালতে, টিয়া যখন পালছি শুরুর দিকে, তখন আমার ভাস্তি ছিল জান্নাত, যার নামে হচ্ছে আমাদের খামারটা করা। এই ও হচ্ছে খুব ছাগল পছন্দ করতো, বলতো চাচ্চু আমরা ছাগল কিনি, ছাগল কিনলে পাতা খাওয়াবো, আমি আমার খুব শখ হ্যান ত্যান। হ্যাঁ, তবে আমি আবার 2-4টি করে ছাগল পালা শুরু করি, তো দেখলাম যে ছাগল হচ্ছে মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল। হ্যাঁ, তো ছাগল হইতে 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 আমার আব্বু ছাগলের শখ ছিল খুব। আমরা এক জোড়া ওই সময় ছাগল কিনি, প্রায় 30,000 টাকা দিয়ে এক জোড়া ছাগলই কিনি। হ্যাঁ, এখন তো আরও বেশি দাম ওগুলোর, ওই সময়কার কথা। তো ছাগল কিনি, ছাগল অনেক হয়ে যায়, ছাগল মোটামুটি 8-10টা ছাগল ছিল। তো আমার সবগুলো ছাগলে আবার ভাইরাস লাগে, তো সবগুলো ছাগলে ভাইরাস লাগে। ওই সময়টা যে আমার কি খারাপ কাটছে শীতের ভিতরে, আমি গরম হয় এরকম বাল্ব লাগাইছি, রাত্রে কাঁদছি পর্যন্ত যে ছাগলগুলা একটা একটা করে চোখের সামনে মারা যাচ্ছে। নিজেরও একটা কষ্ট লাগে যে আসলে মানে হাতে পালা এত সুন্দর সুন্দর এত ভালো ভালো জাতের ছাগলগুলা। হ্যাঁ, ছাগলে কিন্তু প্রফিট হয়নি, কিন্তু যে এত মানে ইনভেস্ট করছে আমি। ওই সময় আমার চাকরি ভালো বেতন, মোটামুটি মনে হয় যে 15-16 হাজার টাকা বেতন বাড়ছে ম্যারিকোতেই। তো টোটাল ইনভেস্টে আমি ছাগলের পেছনে করতাম। তো এখানে আমার মোটামুটি প্রায় 1,00,000 টাকার মতন লস হইলো। তো আমি ওইটা আস্তে আস্তে ফিগার আউট করার চেষ্টা করলাম যে ওইটা কীভাবে আমার লস হইলো। তো এইভাবে করতে 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 আমি দেখলাম যে হ্যাঁ, না ছাগলের একটা সমস্যা এই আছে। ছাগলটা কি করোনার আগে না পরে? না, ওটা করোনার আগেই ছাগলটাই হইলো। তো আমার মানে
ম্যারিকো আমাকে একটা জিনিস শিখাইছিল, প্যারাশুট নারকেল তেল কোম্পানি। ওরা হচ্ছে প্রতি বছর নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতো, যেই প্রোডাক্টটা খুব ভালো চলতো সেটাই রাখতো, বাকিগুলো ছাঁটাই করে দিত। তো আমি ম্যারিকোর একটা কনসেপ্টেই চলতাম, হয়তো আমার এই দিক দিয়ে যদি লসও হয় আমি একটা নতুন ধারণা পাবো, কিন্তু আমার থেমে যাওয়া যাবে না। আমি দৌড়াবো, হোঁচট খাবো, পড়ে যাব, কিন্তু আমি থামবো না, আমি দৌড়াবোই। ঠিক আছে, এরকম একটা আমার মানে জেদি ছিল, আমার করতেই হবে কোনো না কোনো কিছু। তো ছাগলগুলো আমি পরবর্তী বাদ দিলাম, কারণ আমাদের এলাকার সাথে ছাগলটা হচ্ছে চলে না। আমাদের এই নিচু জমি, এই পানি ডোবা ঘাস খাইলে পরে ছাগলের সমস্যা হয়। হ্যাঁ, পরবর্তীতে আমি একজোড়া ভেড়া কিনি। তো প্রথম বছর ভেড়ায় দেখলাম ভালো প্রফিট হচ্ছে। তো ভেড়া করতে 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 আমি চিন্তা করলাম যে আর একটু ভালো, যেহেতু ভেড়া হচ্ছে আর একটু ভালো কিছু করি। পরবর্তীতে কিছু গারল করা শুরু করলাম। এটা হচ্ছে করোনার পরে। ভেড়া আর গারলের ভিতর পার্থক্য? ভেড়া হচ্ছে জাত ছোট, একদম ছোট, বাচ্চা হয় দুইটা, কিন্তু গারল হচ্ছে একটু বড়, বাচ্চা হয় একটা, কিন্তু গ্রোথ হয় ভালো, মাংসের গ্রোথটা ভালো, মাংসটা ভালো, মানে একটু উন্নত জাত। দেশাল। দেশাল ভেড়াটা হচ্ছে দেশাল। আমি পরে ভেড়াগুলো ছাঁটাই করে দিয়ে ওই গারলে ঢুকে যাই। আর করোনার ভিতরে আমি একটা হাউস তৈরি করি, মাছের হাউস তৈরি করি। তা চিন্তা করছিলাম যে ওইখানে অ্যাকোয়াপনিক্স সিস্টেম করব, গাছ হবে, খোয়ার ভিতর থেকে পানি আসে, ওই পানি ফিল্টার হয়ে মাছ হবে। আমি মোটামুটি মনে হয় যে মন খানেক ওই দেশি কই করছিলাম। দেশি কই যে ইসের থেকে, বিভিন্ন বিল টিল থেকে সংগ্রহ করতাম, ওই বাচ্চাদের কাছ থেকে কিনে 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 ছাড়ে আমার মোটামুটি ওইখানে মন খানেক দেশি কই ছিল। কিন্তু বাজারে যায় দেখলাম যে বাজার সিন্ডিকেট, কারণ কারেন্ট বিল এত পরিমাণে খাইতো, ওই কারেন্ট বিলের সাথে মাছ বেঁচে সেরা ফিড দিয়ে হয় না। ফিড দিয়ে, পানা দিয়ে ওই মাছ উৎপাদন করে তুমি বাজারে বিক্রি করতে পারবা না। ওই সময়টা খুব, ধরো যে মাছ চাষের উপরে মানুষের আগ্রহ ছিল। যেমন মানুষ বায়োফ্লগ করতো প্রচুর, তুমি দেখছো নাকি জানি না, অনেকে বায়োফ্লগ করতো ওই সময়। আমি হচ্ছে ওই যে ছোট ছোট করে হাউসের মতো করে বড় বড় করে সেটা বায়োফ্লগ করতো। হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের করতে। তখন হচ্ছে আমি ওইটা কি এখন লস প্রজেক্ট? বায়োফ্লগটা না করে আমি চিন্তা করছিলাম অ্যাকোয়াপনিক্স করবো, যাতে আমার সবজিটাও হয়, সাথে হচ্ছে কি মাছটা হয়, একসাথে দুটোই হবে। এরকম একটা প্রজেক্ট আমি দেখে, ওই প্রজেক্টটা আমার পছন্দ হয়েছিল, আমি ওইভাবে আগাইছিলাম। তো আমার দেখে মনে হয়েছে লস। কারেন্ট বিলে আসতো 4,000 টাকা করে। 4,000 টাকা কারেন্ট বিল মানে খুব বেশি আমাদের জন্য। ওই সময় আমাদের 4,000 টাকা কারেন্ট বিল বিশাল। আমাদের সাধারণত কারেন্ট বিল বাসায় এমনিতে আসতো 1,000 টাকা, মানে 3,000 টাকা বেশি, শুধু হাউজের ওই মেশিন টেশিন চালাইলে পরে। পরে আমি ওটা বন্ধ করে দিই যে না। তারপরে আমার হাউস 1 বছর পুরো বন্ধ ছিল, পুরো 1 বছর বন্ধ ছিল। তারপরে চিন্তা করলাম, ছোটটাই ছিল, ছোট হাউসটাই ছিল, এই সামনেরটাই। পরে চিন্তা করলাম কি পড়ে রয়েছে, তাহলে কিছু রঙিন মাছ ছাড়ে দেই, যদি পোলাপান নেয়, বা কি মনে করে যেন ছাড়লাম, যে পড়ে রয়েছে পানি আমার কাছ থেকে নিয়ে আসলে আমি ওই টাইমে হচ্ছে তোমার কাছ থেকে কিছু কাপ্পি নিয়ে আসলাম। আমি মাছটা পুরাটাই তোরে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমার হলো মানে মাছ চুরি হয়েছিল, এই কারণে তোমার মনটা ভেঙে গেছিল না। তোমার গল্পটাও আমরা শুনবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের ইচ্ছা আছে তোমার ওই মাছের প্রজেক্টে আসার গল্প, গাছ করার গল্প, এগুলো আমরা শুনবো। তো ওই সময় হচ্ছে আমি বেশ কিছু গাপ্পি করি। এই গাপ্পিটাই হচ্ছে আমার বেস্ট এখন বর্তমানে প্রোডাক্ট। তুমি বিশ্বাস করবে না, আমার প্রজেক্ট তো অনেকগুলাই করছি, বেশ লসের গল্প তো শুনলা। হ্যাঁ, আব্বু যখন হাসপাতালে ছিল তখন তো আমি বেকার, আমার ডেঙ্গু হয়েছে। আমাদের ওই মাছের হাউজের টাকা দিয়ে আমার সংসার চলছে, ওই ছোট্ট হাউজের টাকা দিয়ে। কিন্তু বড় বড় প্রজেক্টের টাকা দিয়ে কিন্তু কোনো আর্ন হয়নি। এখানে তো ইনভেস্টও কম ছিল। আর গাপ্পি গ্রোথও ভালো। আমার এই জায়গায় যা ন্যাচারাল গাপ্পি হয়, আমার পানি আর গাপ্পি সমান ছিল। ফার্স্ট টাইমে আমি গাপ্পি বিক্রি করতে পারিনি। এক সময় আমি পাইকারি 2 টাকা পিস গাপ্পি দিছি। এখন সম্ভব? এখন শুনলে মানুষ হাসবে, 2 টাকা পিস মাত্র গাপ্পি। এখন তো আরো অনেক দাম বেশি। তো ওই সময়টা অনেক কি ছিল, মার্কেটটাও আমি বুঝি নাই। তো এখন তো ইদানিং মার্কেটটা বুঝি, মাছ সম্বন্ধে একটু মোটামুটি বুঝি। এই যে বিভিন্ন প্রোডাক্টের উপরে যে লসটা করছি, লসের চাইতে সবচেয়ে ভালো হয়েছে আমার অভিজ্ঞতা টার্ন হয়েছে। আমি বললাম না যে 10 টাকার জিনিস প্রজেক্ট করব, এর ভিতরে যেটা লস প্রজেক্ট হবে সেটা বাদ দেবো, কিন্তু কোথায় লস হচ্ছে এটাও আমাকে ফাইন্ড আউট করতে হবে, কি কারণে লস হচ্ছে। তুই তো মুরগিও করছিস? হ্যাঁ, আমার মুরগিও ছিল। আমি এই মুরগি বিক্রি করে একবারে 20,000 টাকা 30,000 টাকা লাভ হয়েছিল। আমি এই যে পিসি কিনছিলাম এই মুরগি বেচা টাকাতে, আমার 500 মুরগি ছিল, আমি স্যারে পালতাম, একবারে আস্তা কাঁঠাল নামায় দিতাম, ওই মুরগি খেয়ে শেষ করতাম। ফার্মে ছিল, মিশরীয় ফার্মে। আমি ওই
সরকারি হ্যাচারি থেকে অনেক কমে। আমিও করছি। তুমি তো সরকারি হ্যাচারি, আমি সরকারি কুষ্টি হ্যাচারির থেকে অনেক কমে আর বাচ্চা আমি নিজে মেশিন ইনকিউবেটর তারপরে তৈরি মেশিনে করছিলা, পটাইছি। ইনকিউবেটর তৈরি করছিলা। তো এইভাবে হচ্ছে আমার বর্তমানে হচ্ছে গারল নিয়ে আসি, টিয়াটা শেষ করে দিছি। আর এই মাছের হাউসটা থেকে আলহামদুলিল্লাহ আর্ন হচ্ছে। আমার গারল আছে মোটামুটি এখন 2 লক্ষ টাকার উপরে গারল আছে, একটা গরু আছে। আমরা বেশ কিছু প্রতি বছরে একটা করে গরু পালি। বেশ কিছু জমি লিজ নিয়ে আছে এলাকায়, নিজস্ব জমি নেই আমাদের। তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ব্যবসায় আসা। করোনার ভিতরে হাউস বানাইতে আমার ঠান্ডা লেগে গেছিলো জানো, বুকে কফ জমে গেছিল একবার। আমি কোনো মিস্ত্রি নিছিলাম আর আমি সাথে ছিলাম, কোনো জোগালে নিছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিল। তো আজকের মতন আমাদের পডকাস্ট এবং আমার ব্যবসায় আসার গল্প এখানেই শেষ। আমরা 2 পর্বেই আমাদের এই গল্পটা শেষ করে দিলাম। আগামীতে শুনবো আমার এই বন্ধুর গল্প। তার হচ্ছে গাছের পিছনে হচ্ছে বাগান করার গল্প এবং তার গাপ্পি মাছ চাষের গল্প। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের গল্পের মাঝে কোনো ভুল টুল থাকলে অবশ্যই আমাদের ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।